ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা ধ্বংসযজ্ঞ চালানো হলো, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার অফিসে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, যে লুটপাট করা হলো এবং সংবাদকর্মীদেরকে ওই অগ্নিসংযোগের আগুনে পুড়িয়ে মেরে ফেলার যে অপতৎপরতা, অপচেষ্টা দেখা গেল এবং ছায়ানট উদীচিতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হলো, এগুলো কারা ঘটিয়েছে? দর্শক শ্রোতা, আমরা দেখলাম যে নিউজ পত্রিকার সাংবাদিক নুরুল কবির তিনি দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে এই ঘটনা জামাত এবং শিবির ঘটিয়েছে। সেই যে মব সন্ত্রাস বা ভায়োলেন্স বা সেই যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রথম আলো ডেইলি স্টারের সামনে, সেখানে কিন্তু এই সাংবাদিক নুরুল কবিরকে অবরুদ্ধ রেখে তাকেও বিভিন্নভাবে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছিল, তাকে অকথ্য ভাষায় অনেক গালমন্দও করা হয়েছিল। অথচ এই নুরুল কবির কিন্তু একজন সেই লেভেলের সাংবাদিক, সেই লেভেলের সৎ সাহসী ব্যক্তি, যিনি বিগত 15 বছরে শেখ হাসিনার সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সব সময় অনড় ছিল এবং শেখ হাসিনাকে, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে সব সময় প্রশ্নের মুখে যারা রেখেছে তার মধ্যে অন্যতম তিনি একজন ছিলেন। অথচ তাকেও সেই সময় অপমানিত এবং লাঞ্ছিত করা হয়েছিল। তো আমরা দেখলাম যে নুরুল কবির এই দায় জামাত শিবিরকে দিয়েছে বা এই অভিযোগ জামাত শিবিরের প্রতি রেখেছে। আর অপরদিকে দেখলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছে প্রথম আলো ডেইলি স্টারের হামলায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। হ্যাঁ, এটি একদম ক্লিয়ার। এর পূর্বে আমি একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে এই ধরনের সহিংসতা, এই ধরনের ধ্বংসযজ্ঞ, এই ভাঙচুর, লুটপাট, এখানে সরকারের হাত রয়েছে বা সরকারের সহায়তা রয়েছে। কারণ সরকার জানতো যে ওসমান হাদির মৃত্যুর সংবাদ ফাইনালি জনসম্মুখে আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলোয় আঘাত হানতে পারে, কিন্তু তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি। ইভেন প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল তারা এই সহিংসতার 2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা আগে সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা সহায়তা চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল, কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা চরম লেভেলের উদাসীনতার পরিচয় দিয়েছে। তার মানে এখানে সরকারই আসলে এই রাস্তা করে দিয়েছিল বলে মনে হয়, যে এই ধরনের একটা ধ্বংসযজ্ঞ এখানে চলুক, এই ধরনের একটা সহিংসতা চলুক, যাতে রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থিতিশীলতার দিকে চলে যায়। তো দর্শক শ্রোতা, এবার আসি যে নুরুল কবির সাংবাদিক যে অভিযোগ দিল জামাত শিবির এই ঘটনাটি ঘটিয়েছে, সেক্ষেত্রে জামাতের পক্ষ থেকে দেখলাম তারা একটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তো নিন্দা এবং প্রতিবাদে তারা কি কি বলেছে চলুন আমরা একটু দেখি। তারা বলেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামাতে ইসলাম ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে। এই যে নুরুল কবিরের অভিযোগ, এই অভিযোগটি অসত্য এবং অন্যায্য। দ্যাট মিনস জামাতে ইসলাম এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে, তার মানে এর সাথে জামাত জড়িত না। তো দর্শক শ্রোতা, আগে চলুন আমরা একটু বাস্তবতার সাথে ঘুরে আসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি তিনি বলেছেন প্রথম আলো ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে। অথচ জামাতের আমির সাহেব বলছেন গণমাধ্যমে হামলা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার উপরে আঘাত। অথচ সেই আঘাত করার জন্য উদ্বুদ্ধ করছে তাদেরই ছাত্র সংগঠন শিবিরের রাকসুর যিনি ভিপি আছেন তিনি। মুখোমুখি অবস্থানে জামাত শিবির, অথবা শিবিরের দায় জামাত এড়িয়ে যেতে চাচ্ছে। এরপরে চলুন দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান তিনি বলেছেন আগামীকাল বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে। অপরদিকে জামাতের আমির বলছে প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মানে কি, ঘটনা ঘটাচ্ছেনও আপনারা, আবার নিন্দাও জানাচ্ছেন আপনারা। এ আবার কোন অপকৌশল? মানে রাজনীতি তো গুপ্ত রাজনীতি শুনে আসছিলাম, তো গুপ্ত রাজনীতিতে তো মনে হয় সেঞ্চুরি চালিয়ে যাচ্ছেন।
নিজেদেরই ছাত্র সংগঠন দ্বারা সবকিছু তছনছ করে দিতেছেন এবং তছনছ করে দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তারা। অপরদিকে আপনি আসছেন আবার নিন্দা জানানোর জন্য। এবার তো দর্শক শ্রোতা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখলাম, এবার আসুন একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাই। এই ব্যক্তিকে সবাই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এখন ভিপি সাদিক কাইম। তার সাথে যেই ব্যক্তি আছেন, এনার হাতেই এনার সেই ডাকসু নির্বাচনের লিফলেট রয়েছে, নাম হলো আশরাফুল ইসলাম। ব্যক্তিটিকে একটু ভালোভাবে দেখে রাখুন, এরপরে আমরা একটা চিত্র দেখব। এই সেই ব্যক্তি আশরাফুল ইসলাম, তাকে দেখা যাচ্ছে সেই মবক্রেসির মধ্যে, সেই সহিংসতার মধ্যে তিনি আছেন, এই সেই ব্যক্তি। বোঝা গেল? এবং তিনি পরবর্তীতে বলেছে যে ডেইলি স্টারের হামলার স্থলে তিনি আসলে অবজার্ভ করতে গিয়েছিলেন। তিনি আসলে কোনো ভাঙচুরও করতে যায় নাই বা কিছু না, তিনি অন্য লেভেলের একজন অবজারভার। অবজার্ভ করার দায়িত্ব তাকে কে দিয়েছে জানি না, তিনি সেখানে অবজার্ভ করতে গেছে, তার কোনো দোষ নাই সেটি বলছে। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিবির নেতার বক্তব্য দেখে আসি। ইনি হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সদস্য ও ঢাবি শিবির নেতা শাহেদ ইমন। তিনি ছায়ানট কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উস্কানিমূলক গুজব ছড়িয়ে সহিংসতার পরিকল্পনা করেছিল। চলুন একটু এভিডেন্স সহ দেখি। তার ফেসবুক পেজে তিনি লিখেছিল, ইমার্জেন্সি ছায়ানটে লোক প্রয়োজন। ছায়ানটে ছাত্র জনতা পৌঁছেছে, কিন্তু লোক আর সরঞ্জাম কম, আপনারা ওইদিকে যান অর্ধেক। ঠিকানা ধানমন্ডি 15 ছায়ানটের ঠিকানা দিয়ে দিচ্ছে, সেখানে সবাইকে যেতে বলছে, সেখানে সরঞ্জাম এবং লোকজন কম আছে। তো দর্শক শ্রোতা, এই যে তিনটা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীদের অবস্থান, এই ভায়োলেন্স, এই মব সন্ত্রাস, এই সহিংসতা ছড়ানোর ক্ষেত্রে তাদের যে উস্কানি দেয়া, অনুপ্রেরণা দেওয়া বা সরাসরি জড়িত থাকা, এই জিনিসগুলো তাহলে জামাত কি এড়িয়ে যেতে চাইল? জামাত যে তীব্র নিন্দা জানালো এবং বলল এই বক্তব্য অসত্য এবং অন্যায্য, তাহলে সাংবাদিক নুরুল কবিরের বক্তব্য অসত্য, না জামাত যে তীব্র নিন্দা জানাচ্ছে সেটাই অসত্য? কি মনে হচ্ছে দর্শক শ্রোতা আপনাদের কাছে? এবার দেখি জামাত তাদের এই তীব্র নিন্দা ও প্রতিবাদের মধ্যে আর কি বলেছে। নুরুল কবির অভিযোগ করেছিল যে জামাতে ইসলাম নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাই এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই সহিংসতা তারা করছে। আর জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটির সাথে, এমন মন্তব্যের সাথে বাস্তবতার কোনো সঙ্গতি নেই। তার মানে এটাকেও তারা অসত্য বলতে চাচ্ছে। তো দর্শক শ্রোতা, আমরা তো সেই ডক্টর ইউনূসের সরকারের একটা যে সম্ভাব্য নির্বাচনের ডেট দেয়া, তারপর থেকেই দেখেছিলাম কখনো স্থানীয় নির্বাচন আগে চাওয়া, পিআর পদ্ধতি না হলে ভোটই হতে দেয়া হবে না, কোনো নির্বাচন হবে না, এরপরে গণভোট ইস্যু, এই সকল ইস্যুগুলো তো এই জামাত শিবির বা তাদের অ্যালায়েন্সটাই সামনে এনেছিল এবং বলতেছিল যে এইগুলো বাস্তবায়ন না হলে বাংলাদেশে কোনো নির্বাচনই হতে দেয়া হবে না। তো নির্বাচন যে তারা চায় না সেটা তো দীর্ঘদিন ধরেই তাদের বক্তব্য স্পষ্ট ছিল। তাহলে কি সাংবাদিক নুরুল কবিরের বক্তব্য অসত্য, না জামাতের এই নিন্দা প্রকাশটাই আসলে অসত্য? এরপরে চলুন আরেকটা পয়েন্ট দেখি। এই সাংবাদিক নুরুল কবির বলেছে যে ইসলামের নামে তারা ভেস্তে যাওয়ার টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিষয়ে। আর সেক্ষেত্রে জামাত তাদের প্রতিবাদে বলছে যে ভোট দেওয়ার বিষয়টি সম্পৃক্ত করে যে বক্তব্য দেয়া হয়েছে এই অভিযোগ সত্য নয়। মানে কি? সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলেই এই ধরনের তথ্য প্রমাণের কোনো অভাব নেই। কি দর্শক শ্রোতা, এগুলো এখন আমাকে স্ক্রিনে দেখাতে হবে? আলোচনা বড় হয়ে যাবে, এর আগে অনেক দেখিয়েছি, আজকে আর দেখাবো না। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দেন, দেখবেন যে তাদের একদম দায়িত্বপ্রাপ্ত বড় বড় নেতা বা তাদের যে সেই ফেমাস ইসলামী স্কলার ওয়াজ মাহফিলের ময়দানের যে ওয়াজিন, তারা পর্যন্ত ছোটখাটো কোনো ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের জামাত শিবিরের নেতারা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই কথা বলছে, বিষয়টা সেখানেই সীমাবদ্ধ না। তাদের বড় বড় দায়িত্বপ্রাপ্ত নেতা থানা, উপজেলায়, ইভেন কেন্দ্রীয় পর্যায়ে যারা রয়েছে বা যাদেরকে নমিনেশন দেয়া হয়েছে, তারা পর্যন্ত ইমান
থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে আসছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে। জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে কনফার্ম একসাথে যাবে, এই দাঁড়িপাল্লাই নাকি সেই মিজানের দাঁড়িপাল্লা, কেয়ামতের মাঠের মিজানের দাঁড়িপাল্লা, এই ধরনের বক্তব্যগুলো তো তারাই দিচ্ছে। তাহলে এই যে ভোট চাওয়ার ক্ষেত্রে জান্নাত বিক্রি করা, এই অভিযোগ যে নুরুল কবির করেছিল, তো কি মনে হচ্ছে যে নুরুল কবিরের বক্তব্যটা মিথ্যা, না জামাতের এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোটাই মিথ্যা? তাহলে জামাত যে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, কি পেলাম এর মধ্য থেকে আমরা? জামাত যে ৩-৪টা পয়েন্ট ধরে ধরে বলছে এটা মিথ্যা, এটা অসত্য, এটা বাস্তবতার সাথে প্রাসঙ্গিক না, কিন্তু আমরা তো বাস্তবের সাথে দেখতেছি সবই সত্য এবং সবই প্রাসঙ্গিক। তাহলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? যে জামাত কি এটা দাবি করতে চাচ্ছে যে শিবিরের লায়াবিলিটি আমরা নিব না? কারণ এই সহিংসতা, এই ধ্বংসযজ্ঞের সাথে প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, ছায়ানটে অগ্নিসংযোগের সাথে শিবিরের সম্পৃক্ততা আমরা পেয়েছি, জামাতের সম্পৃক্ততা পাইনি। তাহলে জামাত কি তাহলে শিবিরের দায় নেবে না? বিষয়টা এমন কিছু? এবার দর্শক শ্রোতা, কনক্লুশনে আসি, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আজকে 3টা পয়েন্টে ডিরেক্ট হিট করব। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। আমরা দেখেছি এই প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, ছায়ানটে যে ধ্বংসযজ্ঞ চালানো হলো, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর চালানো হলো, এর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে যে চিত্র, তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা দেখে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে অনেকে এর সাথে জড়িত ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। তাদেরকে কি এই মামলার আওতায় আনা হয়েছে? তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? আপনাদের মধ্য থেকে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, তাদেরকে গ্রেপ্তার কেন করতে হবে? তাহলে আমিও পাল্টা প্রশ্ন করব, 24-এর অভ্যুত্থানের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কেন প্রধান আসামি করতে হবে? আওয়ামী লীগের অন্যান্য বড় বড় নেতাকর্মীদেরকে কেন প্রধান আসামি করতে হবে? কারণ তাদের বিরুদ্ধে কি কোনো তথ্য প্রমাণ ছিল যে তারা ডিরেক্ট রাস্তায় নেমে এসে কাউকে গুলি করেছে, কাউকে মেরেছে? ছিল না। তাহলে তাদের অপরাধটা কি ছিল? তারা ইন্ধনদাতা, তারাই পিছন থেকে ইন্ধন দিয়েছে, তারাই পেছন থেকে কলকাঠি নেড়েছে। তাহলে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসিতে যেই ধ্বংসযজ্ঞ চালানো হলো, এর পেছনে কলকাঠি কারা নেড়েছে, এর পেছনে ইন্ধন কারা দিয়েছে, সেটা তো এতক্ষণ আমরা চিত্রে দেখে আসলাম। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। ওসমান হাদির এই হত্যাকে কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞ চালানো হলো, সাংবাদিক নুরুল কবিরের অভিযোগ অনুযায়ী এর পেছনে রয়েছে জামাত শিবিরের হাত। অপরদিকে নাহিদ ইসলামের অভিযোগ অনুযায়ী রয়েছে এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তাদের হাত রয়েছে। তাহলে ওসমান হাদির হত্যাটা আসলে কারা করিয়েছে, তার পেছনে কাদের হাত আছে? ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3, যে জামাত শিবির এবং সরকার তারা যৌথভাবেই কোনো ম্যাটিকুলাস ডিজাইন করছে না তো এই ওসমান হাদিকে কিল করে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে এরপরে এই প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, ছায়ানটের মতো প্রতিষ্ঠানের উপরে এই ভায়োলেন্স করে, এই ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনো অসৎ উদ্দেশ্য সফল করার? দর্শক শ্রোতা, এই মতামতগুলো আপনারা দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।